এক হাসি খুশি সুখী পরিবারে হঠাৎই একদিন আগমন ঘটে এক অনাহুত আগন্তুকের। কে এই আগন্তুক? কেন তার বশে এসে যায় সব অল্প বয়সী মেয়েরা? তাদের সাথে কি করবে সে? এই হলো গল্প শয়তানের। শেষটা একদম মিস করবেন না বন্ধুরা, কারণ শেষে রয়েছে একটা দারুণ টুইস্ট। গল্প শুরু হয় কবির আর তার পরিবারকে দিয়ে। কবিরের মেয়ে জাহ্নবী আর ছেলে ধ্রুব। জাহ্নবী কলেজে পড়ে, সে কলেজের বন্ধুদের সাথে লাদাখ যেতে চায়। কবির আর তার ওয়াইফ নানা করতে করতেও অবশেষে মত দেয়। ধ্রুব নানা রকম সাউন্ড মিক্স করে এডিট করে, এটা মনে রাখবেন, পরে কাজে লাগবে। কবির আর তার পরিবার ছুটি কাটাতে তাদের ফার্ম হাউসে যায়। যাওয়ার পথে একটা ধাবায় তারা ব্রেকফাস্ট করে। এখানেই তাদের সাথে দেখা হয় বনরাজের। সে এই পরিবারের সাথে বেশ ফ্রেন্ডলি হয়ে ওঠে। জাহ্নবী বাটারওয়ালা পরোটা খাবে না বলে, আর সেই সঙ্গে সঙ্গে বনরাজকে চায়ের কাপ সরিয়ে রাখতে বলে, কারণ তার চায়ের গন্ধ পছন্দ ছিল না। বনরাজ তাকে একটা লাড্ডু খেতে দেয়, যেটা খাওয়ার পরই তার মধ্যে কিছু পরিবর্তন আসে। সে বনরাজের কথা অনুযায়ী কাজ করতে থাকে। বনরাজের কথায় সে অয়েলি পরোটাও খেয়ে নেয়। যাওয়ার আগে গাড়িতে বনরাজ তাকে একটা বিস্কিটের প্যাকেট দেয় এবং বলে ফার্ম হাউসে পৌঁছে সে যেন এগুলো খেয়ে নেয়। জাহ্নবী ঠিক তাই করে। ফার্ম হাউসে পৌঁছে এই পরিবার যখন নিজেদের মতো করে আনন্দ করছিল, তখনই বনরাজ এসে তাদের বাড়িতে ঢোকে। সে বলে তার ফোনের চার্জ ফুরিয়ে গেছে, এদিকে তার মেয়েকে কল করতে হবে। ফোনটা চার্জ হয়ে গেলেই 15-20 মিনিটের মধ্যেই সে চলে যাবে। কিন্তু সে তো যায়ই না, বরং জাহ্নবীর সাথে কথা বলে তার লাদাখের প্ল্যান, বয়ফ্রেন্ডের ব্যাপারে সব কিছু জেনে নেয়। বনরাজ জাহ্নবীকে বলে যে সে লাদাখ যেতে পারবে না, কারণ তাকে বনরাজের সাথে যেতে হবে। ইতিমধ্যেই ধ্রুব জাহ্নবীর সাথে দোলনা চড়ার বায়না করে। বনরাজ জাহ্নবীকে বলে যে এর সাথে এত খেলো যাতে এ আর কখনো খেলতে না চায়। জাহ্নবী জোরে জোরে দোলনা ঠেলতে থাকে। ধ্রুব ভয় পেয়ে চেঁচাতে থাকলে কবির ও জ্যোতি এসে তাকে বাঁচিয়ে নেয় এবং জাহ্নবীকেও বকাঝকা করে। এরপর খাওয়ার টেবিলে বসে বনরাজ বলে যে সে যা বলবে জাহ্নবী ঠিক তাই করবে। ডেমো হিসাবে সে জাহ্নবীকে বলে যে ফোনে বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নিতে এবং লাদাখের ট্রিপ ক্যান্সেল করতে। জাহ্নবী ঠিক তাই করে। কবির আর জ্যোতি এবার বেশ অবাক হয়। কবির বনরাজকে যেতে বলে, কিন্তু বনরাজ বলে সে এখান থেকে যাবে না। যখন কবির তাকে জোর করে বের করে দিতে চায়, তখন বনরাজের কথায় জাহ্নবী তার বাবাকে আটকায়, এমনকি তাকে ধাক্কাও দিয়ে দেয়। অবাক হয়ে কবির যখন জিজ্ঞেস করে যে সে কি করেছে তার মেয়ের সাথে, তখন বনরাজ বলে যে সে বশীকরণ করেছে জাহ্নবী। এখন সে যা বলবে জাহ্নবীকে ঠিক তাই করতে হবে। সে জাহ্নবীকে দিয়ে যা খুশি করাতে থাকে। কখনো বলে উঠতে, কখনো বসতে, কখনো বা চায়ের পাতা খেয়ে নিতে বলে, কারণ সে বলেছিল যে চায়ের গন্ধ তার পছন্দ নয়। বনরাজ বলে তারা যদি জাহ্নবীকে তার সাথে নিয়ে যাওয়ার পারমিশন দেয় তাহলে সে তখনই চলে যাবে, আর না হলে সে যা করবে তার ফল হবে ভয়ঙ্কর। কবির আর জ্যোতি কোনো মতেই রাজি হয় না। ফলস্বরূপ বনরাজ জাহ্নবীকে দিয়ে নিজের ছোট ভাইয়ের মাথা ফাটিয়ে দেয়। এমনকি কবির বনরাজের গায়ে হাত দিতে গেলে জাহ্নবী তাকেও চড় মেরে বসে। এদিকে দুজন পুলিশের লোক এসে বলে তাদেরকে জ্যোতির নাম্বার থেকে কল করা হয়েছে, কিন্তু তারা এসে দেখে বাড়িতে টিভি চলছে। কবির, জ্যোতি ও বনরাজ ভাব করে যেন কিছুই হয়নি, কারণ তাদের মুখ বন্ধ করার জন্য জাহ্নবী গ্যাসের সিলিন্ডার খুলে তার ওপর দেশলাই নিয়ে বসেছিল। জ্যোতি পুলিশকে বলে যে তাদের ছেলে ধ্রুব দুষ্টুমি করে ফোনটা চালের কৌটোয় রেখে দিয়েছিল এবং এটা সেই দুষ্টুমি করে ফোনটা করে থাকবে। বেশ কিছু প্রশ্ন করার পর পুলিশরা ফাইনালি চলে যায়। কবির আর জ্যোতি দুজনেই এবার বনরাজকে কিছু টাকা অফার করে এবং সে রাজিও হয়ে যায় এবং সমস্ত কিছু ভ্যালুয়েবল জিনিসপত্র নিয়ে এসে বাইরে বেরিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই তারা ছুটে এসে দেখে যে বাইরে সেই জিনিসগুলোতে বনরাজ আগুন ধরিয়ে দিয়েছে। সে বলে যে এই সমস্ত তুচ্ছ জিনিস যেমন কাম, ক্রোধ, লোভ, সেগুলোর প্রতি আর তার কোনো মোহ নেই। সে অনেক বড় জায়গায় চলে গেছে, সে মনুষ্যত্বের থেকে অনেক বেশি ঊর্ধ্বে উঠে গেছে, কারণ সে মানুষই নয়। এবং আজকে ছিল উমরার রাত, যেদিনকে সে আরো বেশি পাওয়ারফুল হয়ে যাবে এবং সেই জন্যই তার মেয়েটিকে সঙ্গে করে নিয়ে যাওয়া খুবই দরকার। সে আবার তাদের ঘরে ঢুকে পড়ে। জাহ্নবীও গ্যাস থেকে নেমে আসে।
কিন্তু যেহেতু জাহ্নবী চালের কৌটোয় রাখা ফোনের কথা জানায়নি, তাই বনরাজ শাস্তি স্বরূপ জাহ্নবীকে নিজেকে চড় মারতে বলে। চড় মারতে মারতে একসময় তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে, কিন্তু তবুও বনরাজ তাকে দিয়ে চড় মারিয়েই যেতে থাকে। এরপর সে তাকে নাচতে বলে। নন স্টপ 1 ঘন্টা ধরে নেচেই যায় সে। একসময় তার শ্বাস বন্ধ হয়ে আসে। সে দাঁড়াতে চাইলেও বনরাজ তাকে থামতে দেয় না। জ্যোতি তাকে জল খাওয়াতে চাইলেও জাহ্নবী তা ফেলে দেয় বনরাজের কথায়। বনরাজ বলে যে সে 1 থেকে 10 গুনবে, এর মধ্যে যেন জ্যোতি ওপরে চলে যায়, আর যদি সে না যায় তাহলে যেন জাহ্নবী তার নিজের মায়ের গলা কেটে দেয় একটি ছুরি দিয়ে। জ্যোতি আর কবির দুজনেই ওপরে চলে যায়। বনরাজ ঘুমোতে যাওয়ার আগে জাহ্নবীকে ছুরি নিয়ে পাহারা দিতে বলে এবং বলে যে যদি কেউ নিচে নামে তাহলে যেন সে তাকে ছুরি মেরে দেয়। কবির ধীরে ধীরে নিচে নামতে চায়, কিন্তু জাহ্নবী তাকে ইশারায় না করা সত্ত্বেও যখন সে নিচে নামতে চায় তখন সে তাকে আটকানোর জন্য সেখানেই বাথরুম করে দেয়। এটা শুনে জ্যোতি নিচে আসে ও জাহ্নবীকে চেঞ্জ করিয়ে দেয়। জাহ্নবী ততক্ষণে প্রায় পাগলের মতো বনরাজের আজ্ঞার পালন করে চলেছে। জ্যোতির মেয়ের এই অবস্থা আর সহ্য হয় না, সে বনরাজের ওপর আক্রমণ করে বসে। এদিকে কবিরও সেখানে চলে আসে। জাহ্নবী যখন ছুরি নিয়ে মারতে যায় তার মাকে, তখন কবির জাহ্নবীকে বেঁধে বনরাজের ওপর আক্রমণ চালায় আর জাহ্নবীকে ছেড়ে দিতে বলে। বনরাজ তখন বলে যে সে তাকে মেরে ফেললে যে শেষ কাজটা সে জাহ্নবীকে করে যেতে বলে যাবে সেটা করতে করতেই সে মরে যাবে। কবির তখন বনরাজকে ছেড়ে দেয়, কারণ বনরাজের আদেশ অনুসারে জাহ্নবী তখন আকাশ বাতাস বিদীর্ণ করে হেসে চলেছে। বনরাজ জাহ্নবীকে থামতে বলে এবং বলে যে সেই এই আক্রমণের শাস্তি তাদেরকে পেতে হবে। তাই সে জাহ্নবীকে আদেশ দেয় তার নিজের ভাইকে মেরে ফেলার জন্য। জাহ্নবী ছুরি নিয়ে ছুটে যায় ভাইকে মারতে। তার বাবা মা অনেক বোঝানোর চেষ্টা করে। সে বাবাকে বলে এখান থেকে তাকে উদ্ধার করতে, কিন্তু তারপরেই বাবা মাকে ঘরে বন্ধ করে রেখে ধ্রুবকে খুঁজতে বেরিয়ে যায়। পাগলের মতো এদিক ওদিক খোঁজার পর ফাইনালি সে ধ্রুবকে টেরেসে খুঁজে পায়। ধ্রুব মই বেয়ে ওপরে চলে যায়। জাহ্নবীও তাকে ফলো করে, কিন্তু কবির সেখানে উঠতে গেলে জাহ্নবী তার হাতে ছুরি গেঁথে দেয় ও মইও ওপরে তুলে নেয়। সবাই অনেক বাধা দেওয়া সত্ত্বেও জাহ্নবী কারো কথা শোনে না ও নিজের ছোট ভাইকে ছাদ থেকে ফেলে দেয়। কবির নিচে থেকে তাকে ধরার চেষ্টা করেও বিফল হয়। ধ্রুব মাটিতে পড়ে নিথর হয়ে যায়। কবির আর জ্যোতি শোকে পাথর হয়ে যায়। আর তখনই বনরাজ জাহ্নবীকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। দেখা যায় ধ্রুব বেঁচে আছে। এক সন্তানকে বাঁচাতে কবির আর জ্যোতি আরেক সন্তানকে ছেড়ে দেয়। তারা বনরাজকে জাহ্নবীকে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। জাহ্নবীকে দেখে বোঝা যায় সে কষ্ট পাচ্ছে, কিন্তু বাধ্য হচ্ছে এই সব কিছু করতে। এরপর বনরাজ জাহ্নবীকে নিয়ে নিজের ডেরার উদ্দেশ্যে চলে। দেখা যায় এক জঙ্গলের পুরনো বাড়িতে তার আস্তানা, আর সে এখানে আগে থেকেই আরো অনেক মেয়েকেই বশ করে রেখেছে। সে তাদের বলে মুক্তি পাওয়ার জন্য তারা প্রস্তুত কিনা। সবাই হ্যাঁ বললে সে সবাইকে নিয়ে চলে তার আস্তানাতে। এদিকে ধ্রুবকে নিয়ে জ্যোতি রওনা দেয় হসপিটালের উদ্দেশ্যে, আর কবির সাইকেল নিয়ে চলে বনরাজের গন্তব্যের দিকে। তখনই আমরা জানতে পারি যে কবির বনরাজের ফোন থেকে এক ফাঁকে তার লাইভ লোকেশন শেয়ার করে নিয়েছে তাদের কেয়ারটেকার শ্যামের ফোনে, যেহেতু বনরাজের কথায় তাদের সবার ফোনই জাহ্নবী ভেঙে ফেলেছিল। এবার বনরাজ নিজের শয়তান বেশে সজ্জিত হয়। জ্বলে ওঠে বিশাল আগুন। এখানে সে সব মেয়েদেরকে বলে যে তার কাছে যে কালো পুতুলগুলো আছে সেগুলো এক এক করে সে আগুনে ছুঁড়ে ফেলবে এবং মেয়েরাও সেই সঙ্গে এক এক পা করে আগুনের দিকে এগোতে থাকবে। আর শেষে যখন সে লাল পুতুলটা আগুনে ফেলবে তখন মেয়েরা এক এক করে আগুনে ঝাঁপ দেবে। অর্থাৎ এই 108 জন মেয়েকে আগুনে বলি দেবে সে। এদিকে কবির এসে পৌঁছয় বনরাজের ডেরায় এবং তাকে বনরাজ দেখেও ফেলে। তার কথায় তার মেয়েরা কবিরকে টেনে হিঁচড়ে নিয়ে আসে বনরাজের সামনে। তখন বনরাজ বলে যে এই 108 জন মেয়েকে বলি দিলে তাকে আর কিছু খাইয়ে কাউকে বশ করতে হবে না। সে যার দিকে তাকাবে সে তার বশ্যতা স্বীকার করে নেবে, আর এইভাবেই সে সারা দুনিয়ার লোককেই বশ করে নেবে এক সময়। প্রথা চলতে থাকে। মেয়েরাও আগুনের দিকে এক পা করে এগোতে থাকে।
কিন্তু লাল পুতুলটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই কবির আগুন দিয়ে বনরাজের পা পুড়িয়ে দেয়। আর সে যখন যন্ত্রণায় চিৎকার করে ওঠে তখন নিজের হাতে গেঁথে থাকা ছুরি দিয়ে তার জিভ কেটে নেয়। এতে মেয়েরা থমকে যায়, কারণ জিভ কেটে নেওয়ায় বনরাজ আর তাদের কোনো আদেশ দিতে পারছিল না। এদিকে এই মেয়েদের ওপর ইনস্ট্রাকশন ছিল যে বনরাজের গায়ে যদি কেউ হাত দেয় তখন তারা যেন তাকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে নেয়, একদম কাঁচা। তাই তারা কবিরের দিকে এগিয়ে যায়, কিন্তু কবির একটা রেকর্ডিং চালিয়ে দেয় যেখানে বনরাজ বলে, আমি চাই তোমরা আগের মতো স্বাভাবিক হয়ে যাও। আসলে কবির তার ছেলের রেকর্ডারটা দিয়ে বনরাজের কথা রেকর্ড করেছিল, যেখানে সে তার মেয়েকে বলে, তোমার বাবা চায় তুমি আবার স্মাইল করো আর আবার আগের মতো নর্মাল হয়ে যাও। তারপরেও সে আরো কিছু বলে, কিন্তু কবির এডিট করে শুধু ওইটুকুই রেকর্ড করে। আর বনরাজের কথা শুনে এই সমস্ত মেয়েরা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। তাদেরকে যার যার বাড়িতে ফিরিয়ে দেয় পুলিশ, শুধু বনরাজকে পাওয়া যায় না। আর এখানেই গল্পে আসে আরেকটা টুইস্ট, যেখানে দেখানো হয় 1 বছর পরের ঘটনা, যেখানে একটা ছোট্ট অন্ধকার ঘরে সিঁড়ি দিয়ে নেমে আসে কবির। তার হাতে একটা মরা ইঁদুর, এবং দেখা যায় সে সেখানে কাউকে বন্দি করে রেখেছে শেকল দিয়ে বেঁধে। বোঝা যায় সেই বন্দি মানুষটি আসলে বনরাজ, অর্থাৎ 1 বছর ধরে সে বনরাজকে নিজের ঘরে বন্দি করে রেখেছে এবং তাকে সে নিয়মিত খেতে পর্যন্ত দেয় না, কারণ সেই মরা ইঁদুরটা সে বনরাজের সামনে ফেলে দেয়। আর সে যখন নিজের হাত থেকে একটি কলা বার করে এবং বনরাজ পাগলের মতো সেটি খেতে চায়, কিন্তু সে তখন বলে ভগবান আজকেও উপোস থাকবেন বলে সে কলাটিকে দূরে সরিয়ে ডাকে। এবং যেহেতু বনরাজ শেকল দিয়ে বাঁধা ছিল, সে কোনো মতেই কলাটির কাছে পৌঁছতে পারে না এবং সেদিনও তাকে অভুক্ত থাকতে হয়। তখন কবির বলে যে একজন বাবা তার সন্তানের জন্য সবকিছু করতে পারে তাকে আগলে রাখার জন্য, কিন্তু সেই সন্তানকেই তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল বনরাজ, আর তাই জন্য তার শাস্তি তো তাকে পেতেই হবে। কবির বলে যে এই ছোট্ট খুপড়িটাই হলো বনরাজের নরক, আর কবির নিজে বনরাজের শয়তান, আর কবির নিজে শয়তান হয়ে বনরাজকে শাস্তি দিয়ে যাবে দীর্ঘদিন ধরে তার এই জঘন্যতম অপরাধের জন্য, যেখানে সে এতগুলো মেয়ের লাইফকে রিস্কে নিয়ে ফেলেছিল, এদেরকে মেরে ফেলতে চেয়েছিল এবং এতদিন ধরে তাদের ওপর অকথ্য অত্যাচার চালিয়েছিল। এইসব বলে কবির ওই জায়গা ছেড়ে চলে যায় এবং সেই সঙ্গে সেই কুঠুরির দরজা বন্ধ করে দেয়। সেই অন্ধকার দরজার নিচে স্যাঁতস্যাঁতে ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে বসে বনরাজ হাহাকার করতে থাকে, চিৎকার করতে থাকে, কিন্তু তার চিৎকার কেউ শোনে না। অন্ধকার ঘরের মধ্যে চিৎকার করতে করতে একসময় তার চিৎকার মিলিয়ে যায়, সিনেমাও শেষ হয় এখানে। আমার এই এক্সপ্লেনেশনটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে একদম ভুলো না কমেন্ট করে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি বেশি বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।